বাংলা সাহিত্যের জগতে এই তন্ত্র বিষয়টা এখন খুবই কমন হয়ে গেছে। প্রবীণ হোক বা নবীন, প্রায় সমস্ত লেখকদেরই এই তন্ত্র বিষয় নিয়ে কোনো না কোনো গল্প রয়েছে। বিভূতিভূষণ বাবু তারানাথ তান্ত্রিকের গল্প দিয়ে এই তন্ত্রের জনরাতে মণিমাণিক্য ফলিয়ে গেছেন, এবং সেটা এখনও অবধি যে কোনো সাহিত্যপ্রেমী মানুষের হৃদয়ে সমানভাবে শিহরণ জাগিয়ে তোলে। সেটা নিয়ে আশা করি কারো কোনো দ্বিমত থাকবে না। তবে বর্তমানে অডিও স্টোরি জগতের দুনিয়াতে এই তন্ত্র নিয়ে প্রচুর পরিমাণে কাজ হচ্ছে। কিছু কাজ হচ্ছে ভালো, আর বেশিরভাগই কাজ হচ্ছে মাথামুন্ডুহীন। এছাড়া অনেক নবীন লেখক এই তন্ত্র জনরাতে লিখে নাম করেছেন। এবারে সেই জনরাতে নেমে পড়েছেন মহাকাল সিরিজ খ্যাত বিখ্যাত লেখক দিবাকর দাস। তার লেখা তন্ত্র বিষয়ক নতুন বই কালতন্ত্রই আজকের আমার আলোচনার বিষয়। কেমন হলো এই নতুন তন্ত্র বিষয়ক বইটি? আদৌ কি এই নতুন সিরিজের দরকার ছিল? আসুন আলোচনা করা যায়। প্রথমেই আগে বইটির বিষয়বস্তু নিয়ে একটু নন স্পয়লার ভাবে বলে নিই। ভাগ্যের ফেরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা 3 শিক্ষার্থী আধুনিক চাষি হতে চলে আসে গ্রামে। উত্তরবঙ্গের এই গ্রাম এখনো আধুনিকতার ছোঁয়া সেইভাবে পায়নি। সেই গ্রামে এসে 3 বন্ধুর জীবনে ঘটে যায় এক অলৌকিক ঘটনা, যার ব্যাখ্যা করা সত্যিই কঠিন। কিন্তু সেই ঘটনা চাক্ষুষ করার পর থেকে 3 বন্ধুর মধ্যে থেকে এক বন্ধু, যার নাম শিহাব, তার ওপর খুব বেশি প্রভাব পড়েছিল। ফলে সেই অলৌকিক ঘটনার ব্যাখ্যা খোঁজার জন্য সেই গ্রামেরই একজন অলৌকিক ক্ষমতা সম্পন্ন মানুষ, যাকে সবাই মনু মাস্টার বলেই ডাকে, তার সাথে কথা বলতে আসে। মনু মাস্টার তখন তাকে জানায় যে এই গ্রামের এক সময় সব থেকে বড় তান্ত্রিক ফকির লাল মিয়া ফকিরের বংশধর সে, যার ক্ষমতার সামনে যে কোনো অপদেবতা নাকি অন্ধকার দুনিয়াতে পালিয়ে যেতে বাধ্য হয়। তারপরে শুরু হয় আমাদের এই কাহিনীর নায়ক লাল মিয়া ফকিরের কাহিনী। লাল মিয়া ফকির যখন এই ফকিরি ও তন্ত্রবিদ্যা শিখতে শুরু করেছিল, অর্থাৎ সে যখন ছোট ছিল, তখন হঠাৎ করে সেই অঞ্চল থেকে 8-10 বছরের বাচ্চা ছেলেরা নিখোঁজ হতে শুরু করে, এবং হারিয়ে যাওয়ার কিছুদিন পরেই তাদের রক্তশূন্য মৃতদেহ পাওয়া যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার, সেই দেহে কোনো রকম কোনো ক্ষতস্থান বা আঘাতের চিহ্ন খুঁজে পাওয়া যায় না। এরই মধ্যে আবার রূপগড়ের জমিদার, যে কিনা মৃত্যু পথযাত্রী ছিল, সে আবার জোয়ান মর্দ হয়ে ফিরে আসে। কিন্তু কিভাবে? এই 2 ঘটনার মধ্যে কি কোনোভাবে কোনো যোগসূত্র আছে? লাল মিয়া ফকিরের বাবা এবং তার গুরুদেব বুঝতে পারে যে কোনো পিশাচ সিদ্ধ তান্ত্রিক এই 2 ঘটনার পিছনে দায়ী, কিন্তু সেই মহাতান্ত্রিকের শক্তির কাছে তাদের শক্তি কিছুই না। এবার তাহলে সমস্ত গ্রামবাসীদের সেই তান্ত্রিকের কুট খেলার হাত থেকে কে বাঁচাবে? লাল তো সবে বাচ্চা ছেলে, সে কি পারবে তার শেখা স্বল্প জ্ঞান নিয়ে সেই মহাশক্তিশালী পিশাচ সিদ্ধ তান্ত্রিকের হাত থেকে সমস্ত গ্রামকে রক্ষা করতে? জানতে হলে পড়তে হবে এই বইটি। এবারে আসি কেমন লাগলো এই কাহিনীটি সেই বিষয়ে। প্রথমে আমি এর পজিটিভ দিকগুলো নিয়ে বলে নিতে চাই। এর প্রথম পজিটিভ পয়েন্ট হলো কাহিনীর প্লট। এখানে শুধুমাত্র একটি প্লটেই কাহিনী সীমাবদ্ধ থাকেনি। মূল কাহিনী আসার আগে আরও বেশ কিছু সাবপ্লট দিয়ে তবেই মূল কাহিনীর প্লটে আনা হয়েছে, যেটা আমার পার্সোনালি খুবই পছন্দ হয়েছে। এই কাহিনীর মধ্যে অলৌকিকতা থাকলেও লেখক যতটা সম্ভব সেটা বিশ্বাসযোগ্যভাবেই আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। তার মানে এই নয় যে একটি সম্পূর্ণ নতুন কোনো প্লট আমরা পেয়েছি, কিন্তু সেটা না হলেও যেইভাবে এই কাহিনী এগিয়েছে সেটা পড়তে বেশ ভালো লাগে। সেই কারণে এই প্লট হচ্ছে আমার কাছে প্রথম পজিটিভ পয়েন্ট। পরবর্তী পজিটিভ পয়েন্ট হচ্ছে লেখনী। দিবাকর বাবুর লেখা এটাই আমার প্রথম পড়া, এবং আমি বলতে বাধ্য হচ্ছি যে আমি বেশ ইমপ্রেসডই হয়েছি। তন্ত্র বিষয়ক স্টোরি মানে যা খুশি লিখে সুপারন্যাচারাল বানিয়ে দিলেই যে হয় না, সেটার প্রমাণ কিন্তু বিভূতিবাবু এবং তার সুযোগ্য পুত্র তারাদাসবাবু তারানাথ তান্ত্রিকের মাধ্যমে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে গেছেন। এছাড়া নতুনদের মধ্যে অভিক সরকার বাবুর আগমবাগী সিরিজও তার একটি উদাহরণ। আমার বেশ ভালো লাগলো এটা দেখে যে দিবাকর বাবু এই তন্ত্রকাহিনী লেখার ক্ষেত্রে চিপ ট্রিক্সগুলোকে ব্যবহার না করে বিভূতিবাবু বা তারাদাসবাবু বা অভিকবাবুর পথেই হেঁটেছেন। ফলে এই গল্পের মধ্যে সেই হার্ট এবং সোল রয়েছে, যেটা বর্তমানের অনেক নবীন লেখকদের লেখার মধ্যে আমি মিসিং দেখেছি। এছাড়া ঝরঝরে ও ক্রিস্প লেখা এবং কাহিনীর বিবরণ কখনোই কাহিনীকে মূল জায়গা থেকে সরতে দেয় না, বরং মেদহীন লেখার কারণে কাহিনীর গতিময়তা সবসময় বজায় থাকে। সেই কারণে দিবাকর বাবুর এই লেখনী আমার কাছে একটি প্লাস পয়েন্ট। পরবর্তী প্লাস পয়েন্ট হলো চরিত্রগুলির চিত্রায়ন। অনেক সময় যেটা হয় যে এইসব তন্ত্রগুলির ক্ষেত্রে মূল যে নায়ক থাকে তাকে কাইন্ড অফ সুপার হিরো দেখানো হয়, যেটা কিছু ক্ষেত্রে হয়তো বেশ মজাই লাগে, কিন্তু সব ক্ষেত্রে নয়।
এখানে কিন্তু লাল মিয়া ফকিরকে একদমই সাধারণ একটা বাচ্চা ছেলেই দেখিয়েছে। কোথাও কিন্তু এরকম দেখানো হয়নি যে সে বিশাল কিছু খুব ছোটবেলা থেকেই। এমনকি সে যখন মেন সমস্যার সমাধান করছে সেটাও কিন্তু যতটা সম্ভব লজিক্যালভাবেই দেখানো হয়েছে। এছাড়া বাকি যে সমস্ত চরিত্ররা আছে, যেমন মেন যে ভিলেন, তার যে মোটিভেশন সেটাকেও খুব সুন্দরভাবে বিল্ড করা হয়েছে। তার সাথে লালের বাবা, মা, ঠাকুরদা, গুরু, জমিদার সাহেব, মানে অলমোস্ট যত ক্যারেক্টার রয়েছে এই গল্পতে তাদের বিল্ডিংগুলো খুব চমৎকারভাবেই করা হয়েছে যে সকলের মোটিভেশনগুলি বুঝতে আমাদের কোনো রকম কোনো অসুবিধা হয় না, আমরা গল্পের চরিত্রগুলির সাথে একাত্ম হতে পারি। ফলে এই ক্যারেক্টার বিল্ডিং আমার কাছে একটি পজিটিভ পয়েন্ট। পরবর্তী পজিটিভ পয়েন্ট হলো গল্পের থ্রিল এবং অলৌকিকতা। গোটা গল্পের মধ্যে অলৌকিকতা যথেষ্ট পরিমাণে আছে এবং থ্রিল ব্যাপারটিও রয়েছে। মেন ভিলেন যখন একটা তন্ত্রক্রিয়া করছে তারপরে তাতে সে আদৌ সফল হবে কিনা সেই বিষয়টি যেমন রয়েছে, তেমন লাল মিয়া আদৌ ভিলেনকে আটকাতে পারবে কিনা সেই থ্রিল পোর্শনে রয়েছে অলৌকিকতার মোড়কে। সেই কারণে এই থ্রিলার সুপারন্যাচারাল বিষয়টিও আমার কাছে একটি প্লাস পয়েন্ট। এবারে নেগেটিভ পয়েন্টে যাওয়ার আগে বইটির প্রোডাকশন কোয়ালিটির ব্যাপারে একটু বলে নিই। বইটি প্রকাশিত হয়েছে বুকলুক পাবলিকেশন থেকে। বইটিতে মোট 128টি পেজ রয়েছে। বইটির মুদ্রিত মূল্য রয়েছে 275 টাকা। বইটি হার্ড বাইন্ডিংয়ে প্রকাশিত হয়েছে। হার্ড কভারের কোয়ালিটি আমার বেশ ভালো বলেই মনে হয়েছে। বইটির ওপর একটি ডাস্ট জ্যাকেট রয়েছে যেটা খোলা যায় না, নিচের হার্ড কভারের সাথে আঠা দিয়ে লাগানো রয়েছে। পেজ এবং প্রিন্টিং কোয়ালিটি আমার মোটামুটি বেশ ভালোই লেগেছে। বইটির প্রুফ রিডিং আমার খুব ভালো লেগেছে। বানান ভুল আমার তেমন চোখে পড়েনি, তবে শেষের দিকে এসে ক্যারেক্টারদের নাম খুব ভুল হয়েছে, যেটা পার্সোনালি আমার খুব খারাপ লেগেছে। যেমন একটি লাইনে বলা হয়েছে যে কানুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারপরের লাইনেই বলা হচ্ছে যে লালকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ কানুর জায়গাতে এখানে লালের নাম চলে এসেছে। এরকম শেষের দিকে বেশ কিছু জায়গায় এরকম ভুল হয়েছে। এছাড়া আমার বইতে 122 এবং 123 নম্বর পেজের সাজানোটা ভুল রয়েছে। জানি না এটা সব বইতেই হয়েছে কিনা, তবে আমার বইতে হয়েছে, কিন্তু আমার তাতে পড়তে খুব একটা অসুবিধা হয়নি। কিন্তু এই ফল্টটি যে রয়েছে সেটা আমি জানিয়ে রাখলাম। আশা করি প্রকাশনা পরবর্তী প্রিন্টিংয়ে এই ফল্টগুলি শুধরে নেবে। ফন্ট সাইজ আমার খুব একটা বড়ও লাগেনি, আবার ছোটও লাগেনি। যে ধরনের ফন্ট সাইজ ইউজ করা হয়েছে তা পড়তে আমার কোনো রকম কোনো অসুবিধা হয়নি। এবারে নেক্সট যেটা বলা সেটা হলো প্রচ্ছদের ব্যাপারে। বইটির প্রচ্ছদ করেছে কৃষ্ণেন্দু মণ্ডল। ওনার করা প্রচ্ছদগুলি আমার বেশ ভালোই লাগে এবং এবারও তার অন্যথা হয়নি। কাহিনীর হিসেবে সামঞ্জস্য রেখে এই প্রচ্ছদ ক্রিয়েট করা হয়েছে, যেটা আশা করি তন্ত্র সাহিত্য প্রেমী পাঠকদের ভালোই লাগবে। তবে এই বইতে একটিও অলঙ্করণ দেওয়া হয়নি। যদি মাঝে মধ্যে দু একটা অলঙ্করণ থাকতো তাহলে হয়তো ভালোই হতো। এবারে আসি নেগেটিভ পয়েন্টের দিকে। প্রোডাকশন জনিত ফল্টের ব্যাপারে আমি আগেই আলোচনা করেছি। এবারে আসি কাহিনীর দিক থেকে আমার যেটা নেগেটিভ লেগেছে সেটা হলো মূল যে চরিত্র অর্থাৎ লাল মিয়া ফকির, তাকেই বড্ড কম সময় দেওয়া হয়েছে। সে যেখানে তন্ত্র বিষয় নিয়ে পড়াশোনা করছে বা শিখছে সেটা কমপ্লিটলি মিসিং এই কাহিনী থেকে। ফলে তাকে যেখানে একদমই সাধারণ দেখানো হয়েছে সেখানে তার শিক্ষার মাধ্যমে সে কিভাবে অসাধারণতার দিকে এগিয়ে যাচ্ছে সেটা দেখানো উচিত ছিল বলেই আমার মনে হয়েছে। এছাড়া শেষের দিকে এসে কাহিনীর ক্লাইম্যাক্স যেন খুব ইজিভাবে হয়ে গেছে বলেই আমার মনে হয়েছে। এত বড় একজন পিশাচ সিদ্ধ তান্ত্রিকের প্রিকশন লেভেলটা আমার টু মাচ নেগলেক্টেড লেগেছে। অবশ্যই এইভাবে ব্যাখ্যা দেওয়া যেতে পারে যে ভিলেন নিজের শক্তিতে এতটাই অহংকারী হয়ে গিয়েছিল যে তার বিরুদ্ধে কেউ রুখে দাঁড়াতে পারে সেটা সে এক্সপেক্টই করেনি, বিশেষ করে একটি বাচ্চা ছেলে, যেটা তার ডাউনফলের কারণ হয়ে দাঁড়ালো। যাই হোক, তবে ক্লাইম্যাক্সে এসে আর একটু প্রতিরোধ হবে এটাই এক্সপেক্ট করেছিলাম, যেটা পাইনি বলে আমি একটু হতাশই হয়েছিলাম। এবারে উপসংহারে আসি। দিবাকর দাসের লেখা এই লাল মিয়া ফকির সিরিজের প্রথম বই কালতন্ত্র মোটের উপর আমার ভালোই লেগেছে, শেষের দিকের একটুখানি পোর্শন ছাড়া। যারা তন্ত্র কাহিনী পড়তে পছন্দ করেন তাদের এই কাহিনী বেশ ভালো লাগবে বলেই আমার বিশ্বাস। তবে শুধু তন্ত্র নয়, স্বাধীনতার আগে গ্রামে গঞ্জে জমিদার আর সাধারণ মানুষের যে অবস্থান ছিল সেটাকে এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সমাজে বেশিরভাগ নারীদের স্থান তখন কেমন ছিল তা সে জমিদার বাড়ির হোক বা সাধারণ বাড়িরই হোক, সেটাও এখানে দেখানো হয়েছে। সর্বোপরি অন্ধকারের শক্তি যে আলোর শক্তির কাছে কম সেটাই এই কাহিনীর মূল বিষয় হিসেবে দেখানো হয়েছে। ফলে যে কোনো সাহিত্যপ্রেমী মানুষদের আশা করি এই কাহিনী খারাপ লাগবে না, একটিবার অন্তত ট্রাই করে দেখা যেতেই পারে। আমি পার্সোনালি এই সিরিজের পরবর্তী কাহিনীর জন্য অপেক্ষায় রইলাম। তো বন্ধুরা, এই ছিল আজকের পাঠক প্রতিক্রিয়া। আপনি যদি অলরেডি এই বইটি পড়ে থাকেন তাহলে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার এই কাজ যদি ভালো লেগে থাকে
তাহলে ভিডিওটি লাইক এবং কমেন্ট করার এবং শেয়ার করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আর আমার কাজ যদি যোগ্য বলে মনে হয়, তাহলে আমার চ্যানেল বিএম বুক রিভিউ সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।